আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম ড্রিম অ্যান্ড সায়েন্স একাডেমিতে। এসএসসি পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এবং এটি একটি মৌলিক অধ্যায় যেখানে বিস্তারিতভাবে আলোচনা ছাড়া এই অধ্যায়টির কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা নয়। তাই আমরা এই প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপের অধ্যায়টিকে ৩টি পর্বে বিভক্ত করে আপলোড করব আমরা ভিডিওগুলো। তো তোমরা ৩টি ভিডিওই ভালো করে যদি দেখে নাও তাহলে এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকার কথা নয়, বা যদি সমস্যাও থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশিক্ষণ কথা না বলে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। তো অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি ও পরিমাপকে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমরা দেখব যে ভৌত রাশিটি পৃথিবীতে যা পরিমাপযোগ্য অর্থাৎ যাকে পরিমাপ করা যায় সেটাই কিন্তু মূলত রাশি। এবং আমরা পরিমাপ যদি দেখি তাহলে সেটি হচ্ছে মাপযোগ অথবা মান নির্ণয় বা কোনো প্রকারের সেগুলোর যদি আমরা পরিমাণ নির্ণয় করি সেটি কিন্তু পরিমাপ হিসেবে দাঁড়ায়। অর্থাৎ এটি হচ্ছে ভৌত রাশি ও পরিমাপের যেই কনসেপ্টটা সেটি। তো আমরা যদি এই অধ্যায়ের প্রথম দিকেই যাই তাহলে একটি দেখব চিত্র, সেটা কিন্তু অ্যাটমিক ক্লক এবং নিচের দিকে কিছু পদার্থবিজ্ঞান সম্পর্কে কথা বলা হয়েছে, তো সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমরা চলে যাব পদার্থবিজ্ঞানের যেই পটভূমি সেখানে। পদার্থবিজ্ঞান কিন্তু প্রাচীনতম একটি বিজ্ঞান অথবা এটি একটি মৌলিক বিজ্ঞান যেটির উপর ভিত্তি করে অন্যান্য শাখাগুলো গড়ে উঠেছে বা অন্যান্য শাখাগুলো এরই উপর নির্ভর করে। তো পদার্থবিজ্ঞান জ্যোতির্বিদগণরা প্রথমেই পদার্থবিজ্ঞান দিয়ে কিন্তু শুরু করেছিল এবং তোমরা এটাও জানো যে পদার্থবিজ্ঞান যেহেতু পদার্থ নিয়ে এখানে আলোচনা করা হয়, সকল কিছুই কিন্তু পদার্থ, অর্থাৎ সেজন্য পদার্থবিজ্ঞানের গুরুত্বটাও পৃথিবীতে অপরিসীম। এই পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন শাখা। তো প্রথমত তৈরি হয়েছে কিন্তু পদার্থের উপর ভিত্তি করে রসায়ন, রসায়নের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য অন্য শাখাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন এটাও খেয়াল করলে দেখবে যে বর্তমান কিন্তু ইলেকট্রনিক্সের যুগ। এই ইলেকট্রনিক্সের পিছনে কিন্তু আবার অবদান রয়েছে পদার্থের। তো এই বিষয়গুলো ছিল স্বাভাবিক একটি বিষয়। তো আমরা যদি এখন দেখি যে যেহেতু আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব তাহলে চলে যাই পদার্থবিজ্ঞানের সংজ্ঞাতে। তো পদার্থবিজ্ঞান বলতে কি বোঝায়? পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থ, শক্তি এবং এদের দুইয়ের মাঝে অন্তঃক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো এখন আমরা যা দেখি অথবা অনেক বিষয় আছে বা অনেক পদার্থ আছে যেগুলো দেখি না, সেগুলো কিন্তু পদার্থেরই অংশ। এবং আমরা এটা যদি দেখি যে অনেক বিজ্ঞানী অনেকভাবেই তথ্য দিয়েছে যে পদার্থকে বাংলায় সবচেয়ে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, সেগুলোর নাম দেওয়া হয়েছিল পরমাণু বা অ্যাটম। এবং এখানে আরও বলা হয়েছে যে এগুলোকে যদি আবার ভেঙে ফেলা হয় তাহলে পাবো ইলেকট্রন, প্রোটন আর নিউটন। এবং এখানে যদি আবার আরেকটি বিষয় খেয়াল করা হয়, ইলেকট্রন, প্রোটন, নিউটন এগুলো কিন্তু আবার ক্ষুদ্রতম কণিকা, কোয়ার্ক এবং স্ট্রিং দ্বারা গঠিত। এখন যদি আমরা শক্তির দিকে যাই, এগুলো তো পদার্থের একটা আলোচনা গেল, এখন যদি আমরা শক্তির দিকে যাই, যেহেতু সংজ্ঞার মধ্যে বলা হয়েছে পদার্থ ও শক্তির দুইয়ের মাঝে অন্তঃক্রিয়া, অতএব আমরা এখন শক্তিটি বুঝি। শক্তি বিভিন্ন প্রকার হতে পারে, আলোক শক্তি, সৌরশক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, বিভব শক্তি, এগুলো কিন্তু শক্তি। অর্থাৎ শক্তির বিভিন্ন ভাগ আছে। তো আমরা যদি শক্তির সংজ্ঞায়িত করি, যার কাজ করার সামর্থ্য থাকে বা যা কাজ করতে পারে তাদেরকে কিন্তু শক্তি বলে। তো শক্তির বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলে যাব যে পদার্থবিজ্ঞানকে অন্য শাখার সাথে জুড়ে দিলে নতুন কোনো সাবজেক্ট বা নতুন কোনো শাখা তৈরি হয়েছে কিনা সেই দিকে। তো প্রতিনিয়তই কিন্তু পদার্থবিজ্ঞান পরিসরটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার পিছনের কিন্তু কারণটা হচ্ছে কারণ আধুনিক যুগের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্বকে বিস্তারিতভাবে আলোচনা করে সেগুলো পদার্থের সাথে জুড়ে দিয়ে নতুন শাখা তৈরি করে ফেলছে। যেমন আমরা যদি প্রথমত কয়েকটি পয়েন্টগুলো ধরি তাহলে বুঝতে পারবো যে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নকে যদি জুড়ে দেই তাহলে সেই ক্ষেত্রে পাবো আমরা কেমিক্যাল ফিজিক্স। জীবতাত্ত্বিক বিজ্ঞানকে যদি আমরা পদার্থবিজ্ঞানের সাথে জুড়ে দেই তাহলে সেই ক্ষেত্রে পাবো বায়োফিজিক্স। এবং জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমিকে যদি আমরা পদার্থবিজ্ঞানের সাথে জুড়ে দিই তাহলে সেক্ষেত্রে পাবো আমরা একটা নতুন শাখা, সেটি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। ভূতত্ত্ব বা পদার্থকে যদি জুড়ে দেই সেই ক্ষেত্রে পাবো জিওফিজিক্স। এবং আরও একটি গুরুত্বপূর্ণ আধুনিক যুগের যে বিষয়টি, সেটি কিন্তু মেডিকেলের সাথে ফিজিক্সকে যদি মিলিয়ে দেওয়া হয় বা একে যদি সমন্বয় করা হয় তাহলে একটি নতুন শাখা তৈরি হয়, সেটি নাম হচ্ছে মেডিকেল ফিজিক্স। তো এর বিস্তারিত আলোচনা বা বিস্তারিত পয়েন্টগুলো এখন বিস্তরভাবে বেড়ে যাচ্ছে এবং আরও সামনের দিকে বাড়তে থাকবে।
কিন্তু আমরা যদি লক্ষ্য করি পদার্থবিজ্ঞানকে যদি একত্রিতভাবে পড়তে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গবেষণা বলো বা সাধারণ মানুষের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। সেজন্য ভালো করে বোঝার জন্য একে ২ ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পদার্থবিজ্ঞানকে আমরা মূলত ২টি পর্বে বিভক্ত করে ফেলতে পারি। তো প্রথম পর্ব হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং দ্বিতীয় যে পর্বটি সেটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং হচ্ছে আলোক বিজ্ঞান। তোমরা যদি পদার্থবিজ্ঞানের তোমাদের 9 টেনের যে পদার্থবিজ্ঞান বইটি সেখানে দেখবে যে বিভিন্ন অধ্যায়, যেমন অষ্টম অধ্যায় আলোক বিজ্ঞান, দশম এবং 11 অধ্যায় কিন্তু বিদ্যুৎ বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতিবিজ্ঞান, তৃতীয় অধ্যায়টি কিন্তু বলবিজ্ঞান, এভাবে কিন্তু দেখতে পারো। তো এখন যদি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের দিকে তাকাই তাহলে সেখানে দেখব কোয়ান্টাম বলবিজ্ঞান, অর্থাৎ পরমাণুর গঠন ব্যাখ্যার জন্য সুন্দর একটি তত্ত্ব হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞান। আইনস্টাইন যে সূত্রটি প্রদান করেছিল সেটি কিন্তু ছিল আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি। এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং সর্বশেষ হচ্ছে পার্টিকেল ফিজিক্স। এগুলো তোমাদের বইয়ের ভিতরেই সুন্দরভাবে সাজানো আছে, তোমরা ভালো করে এগুলো মুখস্থ করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। তো চলো এখন আমরা পদার্থবিজ্ঞানের এই ইতিহাসটাতে চলে যাই বা পটভূমিতে চলে যাই। এই পদার্থবিজ্ঞান কিন্তু একদিনে আসেনি, এগুলো অনেক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। এমনকি তোমরা এটাও জানবে যে অনেক বিজ্ঞানীদের জীবন পর্যন্ত দিতে হয়েছে বিভিন্ন তথ্য উপস্থাপন করার জন্য অথবা বিভিন্ন গবেষণা লব্ধ ফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সেই সময়ের অনেক চার্লস বা অনেক যারা ধর্মভিত্তিকভাবে গবেষণা করত তাদের ক্ষেত্রে বিরোধী কোনো কথাবার্তা আসলে তাদের রাজা বাদশার কারণে তাদের কি করতে হতো, গৃহবন্দী হয়ে দিন কাটাতে হতো, এমনকি তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। তো এখন চলো আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যারা অবদান রেখেছে বা পদার্থবিজ্ঞানের ইতিহাসে যারা অবদান রেখেছে তাদের কি আবিষ্কার এবং তাদের কোন তত্ত্ব আমরা এখন দেখে নেব। তো আমরা যদি দেখি প্রাচীনকালের যে পদার্থবিজ্ঞান ছিল সেখানে আমরা এটা দেখব যে জ্যোতির্বিদ্যা, গতিবিদ্যা, আলোক বিজ্ঞান এবং জ্যামিতির শাখার সমন্বয়ে গঠিত ছিল। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বিজ্ঞানীদের যদি স্মরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা থেলিসের নামটি আমাদের প্রথমে চলে আসে। গ্রিক বিজ্ঞানী থেলিস তিনি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং আরও একটি বিষয় তিনি জানতেন, লোডস্টোনের চুম্বক তত্ত্ব জানতেন। এবং ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি যুক্তি কার্যকারণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতেন না। পৌরাণিক তত্ত্ব দিয়ে তার সামনে কোনো উপস্থাপন করলে তিনি মেনে নিতেন না, তার যুক্তি চাইতেন। তো এটি হচ্ছে গ্রিক বিজ্ঞানী থেলিসের সম্পর্কে। তো এভাবে আমরা খাতার ভিতরে লিখে নিয়ে কিন্তু মুখস্থ করার চেষ্টা করব, অথবা আমি যদি এই বিষয়গুলি কয়েকবার শোনার চেষ্টা করি তাহলেই কিন্তু মাথায় থাকবে। তো এর পরবর্তীতে যদি চলে যাই, আমরা জানি গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল পিথাগোরাস, তিনি জ্যামিতিতে বিখ্যাত একজন লোক। তারপরেও তিনি পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছেন, যেমন কম্পমান তারের মৌলিক কাজটি তিনি জানতেন, কম্পমান যে তার আছে তার যে একটা অ্যাক্টিভিটি আছে সেটা তিনি জানতেন। এবং তোমরা এটাও জানো যে বিজ্ঞানী ডেমোক্রিটাস 380 সালের দিকে অথবা 460 সালের দিকে, দুই জায়গায় দুটি তত্ত্ব আছে সেজন্য আমি দুটি বলে দিলাম। তিনি বলেছিলেন যে সকল পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তার নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম, এবং তিনি এটিকে বলেছিল যে অবিভাজ্য, যাকে আর ভাঙা যাবে না। কিন্তু পরবর্তীতে এই তত্ত্বের বিরোধিতা করেন অনেক বিজ্ঞানী। এবং আমরা এটাও জানি যে বিজ্ঞানী এরিস্টটল একজন স্বনামধন্য বিজ্ঞানী যিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জীববিজ্ঞানের ক্ষেত্রে। তো তিনিও বিশ্বাস করতেন যে সকল কিছুই মাটি, পানি আর আগুন দিয়ে তৈরি, কিন্তু আসলে এটি কিন্তু বড় ধরনের একটা ভুল। এবং তোমরা এটাও জেনে অবাক হবে যে রসায়নের জনক জাবির ইবনে হায়ান তিনিও বিশ্বাস করতেন সকল কিছুই মাটি, পানি আর আগুন দিয়ে তৈরি। আরিস্তার্কাস সৌরজগতের বা সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন, এবং তারই একজন ছাত্র বা শিষ্য সেলিউকাস এটি যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। এবং আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নাম এখন স্মরণ করতে পারি, বিজ্ঞানী আর্কিমিডিস, যার অবদান পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ভোলার মতো নয়। তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের বিষয়, বা আমরা যেটিকে বলি তরলের ঊর্ধ্বমুখী বল। তরল পদার্থের ক্ষেত্রে একটি পদার্থ ছাড়লে সেটি নিচ থেকে একটা বল প্রয়োগ করে একে কিন্তু ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলা হয়, এটি তিনি জানতেন। এবং গুলীয় দর্পণ, অর্থাৎ গুলীয় দর্পণের ক্ষেত্রে যে অবতল দর্পণটা আছে সেটাকে কাজে লাগিয়ে, সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে একীভূত করে এক জায়গায় স্থাপন করার কারণে তিনি কি করতে পারতেন, যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দিতে জানতেন।
এবং তোমাদের পদার্থবিজ্ঞানের বইয়ের মধ্যে এই টপিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিল বিজ্ঞানী ইরাটোস্থিনিস। তো এখন যদি আমরা যাই, ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তথ্য উপস্থাপন করেছেন এবং সেই আদি পর্বে বা পদার্থবিজ্ঞানের যে আদি পর্বগুলো ছিল সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং আরও অনেক নামকরা বিজ্ঞানী ছিল। তবে আর্যভট্ট শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টি আমাদের শিখিয়ে গেছেন এবং তারই সেই শূন্যের ব্যবহারটা এখন পর্যন্ত সারা পৃথিবীতে কার্যকরভাবে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেলে ব্যবহৃত হয়ে থাকে। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে আমরা যদি প্রথমেই স্মরণ করতে চাই তাহলে আল খোয়ারেজমির নামটি স্মরণ করতে হয়, কারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটি বীজগণিত, অর্থাৎ যেটিকে আমরা অ্যালজেব্রা হিসেবে চিনি, তার আবিষ্কারক কিন্তু আল খোয়ারেজমি। তিনি এই সম্পর্কে একটি বই লিখেছিল, যে বইটির নাম হচ্ছে আল জাবির। এবং এটিও তোমরা জানবে যে আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। অর্থাৎ আমরা কোনো পদার্থকে যদি দেখতে চাই তাহলে সূর্যের আলোকরশ্মিগুচ্ছ সেই পদার্থের উপর পতিত হতে হবে, তারপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে সেই বস্তুটি কিন্তু আমরা দেখতে পাই। এই তত্ত্বটিকে বলা হয় আলোক বিজ্ঞান, অর্থাৎ এই বিষয়টি জানতেন ইবনে আল হাইয়াম। এবং আরও একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল মাসুদি বা আল মাসুদ, যিনি 30 খণ্ডে পৃথিবী সম্পর্কে এনসাইক্লোপিডিয়া লিখে বিশ্ববিখ্যাত হয়ে আছেন। আরও একজন বিজ্ঞানীকে আমরা কবি হিসেবে চিনলেও তিনি গণিতবিদ, দার্শনিক হিসেবে পরিচিত। তিনি হচ্ছে ওমর খয়াম। এবং আমরা যদি চীনা বিজ্ঞানীদের দিকে তাকাই তাহলে একটি নাম অবশ্যই স্মরণ করতে হয়, শ্যানকুর। শ্যানকুর ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করতেন এবং চুম্বক নিয়ে কাজ করতেন। বিজ্ঞানের যে উত্থান পর্বটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখব ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী ইউরোপীয় রেনেসাঁর যুগ, এবং এখানে পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ উন্নতি সাধন হয়। এবং এখানে একটি বিষয় আমরা লক্ষ্য রাখবো যে 1543 সালের দিকে বিজ্ঞানী কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন তার একটি বইয়ের মাধ্যমে। বিজ্ঞানী গ্যালিলিও এই তত্ত্বটিকে লুকোচক্ষুর আড়াল থেকে সবার সামনে নিয়ে আসে, অর্থাৎ মানুষের সামনে উপস্থাপন করে, এবং এর কারণে তাকে কিন্তু গৃহবন্দী হতে হয়। তিনি এখন কিন্তু আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত, এবং তিনি সৌরজগতের যে ব্যাখ্যাটা কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক সৌরজগতের, তার প্রবক্তা হিসেবেও পরিচিত। তার জন্মসালটা এবং মৃত্যুসালটা এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1642 সালে মৃত্যুবরণ করেন। তো যেই বছর গ্যালিলিও মারা যায়, অর্থাৎ 1642 সালে, ঠিক সেই দিন আরও একজন বিখ্যাত বিজ্ঞানী নিউটনের জন্ম হয়। অর্থাৎ নিউটনের জন্ম হচ্ছে 1642 সালে এবং তিনি মারা যান 1727 সালে। তো বিজ্ঞানী নিউটন 1687 সালে বলবিদ্যার 3টি সূত্র এবং বিশ্ববিখ্যাত মহাকর্ষ সূত্র প্রদান করেন। তিনি বিজ্ঞানী লিবনিজের সাথে একত্রিত হয়ে একটি বিশাল একটি সাবজেক্ট বা বিশাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেন, ক্যালকুলাস আবিষ্কার করেন, যেটি আমরা জানি বিশাল একটি গাণিতিক, যার গবেষণার স্তর পর্যন্ত হাই লেভেল পর্যন্ত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তার অবদান বলার মতো নয়। 1778 সালের দিকে তাপ এক প্রকার শক্তি, তাপ শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে বা পরিণত করা যায় বা রূপান্তর করা যায়, এটি দেখেছিলেন কাউন্ট রামফোর্ড। এবং 1850 সালের দিকে বিজ্ঞানী লর্ড কেলভিন থার্মোডিনামিক্সের 2টি সূত্র প্রদান করেন। এবং আমরা যদি পরবর্তী ধাপ বা পরবর্তী স্তরে চলে যাই তাহলে সেক্ষেত্রে দেখব 1778 সালের দিকে বিজ্ঞানী কুলম্ব অর্থাৎ বৈদ্যুতিক চার্জের উপর একটি সূত্র প্রদান করেন, যেটি মহাকর্ষ সূত্রের আরেকটি বিস্তারিত রূপ। অর্থাৎ সেই সূত্রটি আমরা সকলে জানি, F সমান c ইন্টু Q1 Q2 বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ, অর্থাৎ ডি স্কোয়ার। এটি দেওয়া হয় 1778 সালে, এটি দিয়েছিল বিজ্ঞানী কুলম্ব। এবং 1800 সালের দিকে বিজ্ঞানী ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেন, যা যুগান্তরকারী একটি আবিষ্কার। এবং 1820 সালের দিকে আমরা দেখব যে বিজ্ঞানী অরস্টেড বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বক আবিষ্কার করে ফেলেন, এবং এর বিপরীত একটি প্রক্রিয়া আছে যেটি চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, এবং সেটি করেছিল বিজ্ঞানী হেনরি এবং ফ্যারাডে। এবং আমরা এই বিষয়টিও খেয়াল রাখবো যে বিদ্যুৎ চুম্বকের তরঙ্গের বাহক হিসেবে আলোর যে তরঙ্গটি আছে সেটি 1864 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। এবং 1801 সালে একজন বিজ্ঞানী ছিল ইয়ং, যিনি
আলো যে এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ সেটিরও ব্যাখ্যা প্রদান করেন। তো এই পর্বটুকু ছিল বিজ্ঞানের উত্থান পর্ব পর্যন্ত, এবং আমরা আধুনিক পর্ব পর্যন্ত দ্বিতীয় পর্বেতে আমরা আপলোড করতে যাচ্ছি। তো এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আমাদের অনুপ্রাণিত করতে তোমাদের কমেন্টই যথেষ্ট, এবং আমরা পরবর্তী ভিডিও করতে আমাদের আগ্রহটিকে আরও বাড়িয়ে তুলতে পারি। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো ভালো করে প্রতিনিয়ত দেখতে থাকো, কমেন্টের মাধ্যমে আমাদের রেসপন্স দাও যে তোমরা আমাদের সাথে অ্যাক্টিভ আছো, এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মাঝে। তো সকলেই ভালো থেকো। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।